নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে সাংঘাতিক একটি রিপোর্ট প্রকাশ করেছে। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে ইসলামী শক্তির ক্রমবর্ধমান যে উত্থান বা প্রভাব সে সম্পর্কে নিউ ইয়র্ক টাইমস বলেছে এরকম একটি প্রবণতা বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে, বা এটি বাস্তব একটি অবস্থা যে বাংলাদেশে ইসলামী শক্তির একটি উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এটার ব্যাপারে বাংলাদেশের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম প্রতিবাদ করেছেন, বলেছেন সঠিক না। তারপরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনিও বলেছেন যে এরকম কোনো বাস্তবতা নেই। কিন্তু ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক, যিনি বাংলাদেশের সেই ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সময় থেকে এখন পর্যন্ত যিনি ফলো করছেন, তিনি বলছেন যে মোটামুটি ঠিকভাবে তুলে ধরেছে। তার মানে এটা একেবারে অবাস্তব না, অবান্তর না, একটা বাস্তবতা আছে, সেই কথাটি তিনি কিন্তু তুলে ধরেছেন। তার পোস্টে তিনি এই কথা বলছেন। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এক্সে, অর্থাৎ পুরাতন টুইটারে তিনি লিখেছেন, 1 দশক ধরে জামাতের উপর দমন পীড়নের পর আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশের ইসলামী শক্তির পুনরুত্থান ঘটবে তা মোটামুটি নিশ্চিতই ছিল। সম্প্রতি এক্সে দেওয়া এক পোস্টে ওই প্রতিবেদনকে তিনি মোটামুটি সঠিক চিত্রণ উল্লেখ করে বলেছেন, এটি নাগরিক সমাজে এসব ধর্মীয় শক্তির ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরেছে। বার্গম্যানের মতে, আওয়ামী লীগের পতনের ফলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা এতদিন দমন পীড়নের শিকার হওয়া ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে জামাতে ইসলামীর শক্তি পুনঃসঞ্চয়ের সুযোগ করে দিয়েছে। জামাত ইসলামকে বলছে, জামাত ইসলাম আবার বলছে যে না, তারা একটা গণতান্ত্রিক ইসলামী দল, ওই তৌহিদি জনতার নামে যারা বিশৃঙ্খলা করতেছে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে বার্গম্যান জামাত ইসলামীকে উল্লেখ করছে যে তাদের নেতৃত্বে ইসলামী শক্তির একটা পুনরুত্থান হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। পোস্টে তিনি বলছেন, আওয়ামী লীগ পতনের পর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছু ক্ষেত্রে এসব ধর্মীয় শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে নারী অধিকারের পক্ষে কথা বলছে, তবে তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেছেন বার্গম্যান। এটা ঠিক, মাজার যাতে রক্ষা পায় তার ব্যবস্থা নিয়েছে, নারীদের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে নারী নিপীড়ন, ধর্ষণ এবং মাজারকে লক্ষ্য করে হামলা, সেই ঘটনাগুলো ঘটে চলেছে। তার বিরুদ্ধে খুব শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। এখানে বলা হচ্ছে, সরকার নিজেই রাজনৈতিক আনুগত্যের দিক দিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে, যার ফলে কোনো একদিকে অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়ছে। এখন জামাত বা তার সমর্থিত ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, জামাতও এই সরকারের সংস্কারকে সমর্থন করে, ফলে জামাতের বিরুদ্ধে বা কোনো ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে সেটাও সম্ভব হচ্ছে না রাজনৈতিক কারণে। তিনি লিখছেন, এখন আওয়াজ তোলার দায়িত্ব তাদের, যারা একটি আরও ধর্মনিরপেক্ষ বাংলাদেশে বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি বলেন, তবে এই ধরনের আওয়াজ এখন অনেকটাই স্তব্ধ। তার মতে এর পেছনে একটি বড় কারণ হলো, ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকা অনেকেই আগে আওয়ামী লীগকে সমর্থন করতেন, তাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের পক্ষে প্রকাশ্যে সরব হওয়া সহজ নয়। এইটা ভালো কথা বলছে। যে সমস্ত সুশীল বুদ্ধিজীবী যারা একসময় খুব ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের পক্ষে বলতো, তারা এখন দোসর হিসেবে চিহ্নিত হয়েছে। এখন তারা আওয়াজ তুলবে কি কারণে? তারা তো শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে আওয়াজ তোলে নাই। এখন ধর্মীয় বিষয়ে যে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হচ্ছে বা তাদের উত্থান হচ্ছে, তার বিরুদ্ধে সরব হবে, সেটাও পারতেছে না, যেহেতু তারা গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়নি। ফলে একটা খুবই নাজুক অবস্থা, একটা শূন্যতা, যে শূন্যতার মধ্যে ওই তৌহিদি জনতার নামে কিছু উগ্রপন্থী তাদের দাপট দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে কার্যত প্রতিহত করা বা অবস্থান নেওয়া সরকারের পক্ষে বেশ ডিফিকাল্ট বা কোনো কোনো ক্ষেত্রে স্ববিরোধী হয়ে যাচ্ছে। সেই প্রেক্ষাপটেই
ডেভিড বার্গম্যান বলছেন যে নিউ ইয়র্ক টাইমস যেটা বলছে সেটা মোটামুটি ঠিক আছে, কিন্তু পুরোপুরি না। কেননা এই বর্তমান সরকার কোনোভাবেই ধর্মীয় উগ্রবাদকে প্রশ্রয় দেবে না, তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের পথেই এগোবে। এটাই হচ্ছে বাস্তবতা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।